তাহলে আজকে আমাদের প্রথম টপিক যেটা সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। এটা নিয়ে কারোর কোনো আইডিয়া আছে? জি স্যার। কি? কোন মৌল কত নম্বরে অবস্থিত সেটাই হচ্ছে ওই মৌলের পারমাণবিক সংখ্যা। মানে ওই মৌলের ভিতরে যতটি প্রোটন আছে হুম। তাই তার পারমাণবিক সংখ্যা। আচ্ছা, গুড। তাহলে পারমাণবিক সংখ্যা হচ্ছে, গত ক্লাসে তো আমরা পড়াইছিলাম না, একটা পরমাণুতে কি কি থাকে? প্রোটন, ইলেকট্রন আর নিউট্রন, তাই তো? তাইলে হ্যাঁ। কোন মৌলের উম, একটি পরমাণু নিউক্লিয়াসে নিউক্লিয়াসে কি কি থাকে? প্রোটন আর প্রোটন আর নিউট্রন। নিউট্রন। নিউক্লিয়াসে উপস্থিত প্রোটনের সংখ্যাকে প্রোটনের সংখ্যাই কি পারমাণবিক সংখ্যা, তাই তো? তাইলে এখন পারমাণবিক সংখ্যা দিয়ে আহ কি কি মানে কোন জিনিসটা আমরা বানাইছি বলতো, যেটা তোমাদের বইয়ে আছে বা আমরা সবসময় ইউজ করি? পর্যায় সারণীটা কি দিয়ে বানানো? মৌল দিয়ে। পারমাণবিক সংখ্যা আর ভর সংখ্যা দিয়ে। আচ্ছা, পারমাণবিক সংখ্যা আর ভর সংখ্যা। তো হ্যাঁ, দুইটাই ঠিক, বাট ওখানে তো ভর সংখ্যা দেওয়া, কিন্তু ভর সংখ্যার উপর বেস করে কি আমাদের পর্যায় সারণী বানানো? যদিও আমাদের না। এটা পর্যায় সারণীর চ্যাপ্টারটা চলতেছে না, আচ্ছা যাই হোক, সেটা আমরা পরে পড়াবো। বাট তাও যেহেতু এখন যেহেতু কথা আসছে, তাহলে সেটা বলেই নেই একটু। ভর সংখ্যা দিয়ে কিন্তু আমাদের আমাদের প্রথম যেই পর্যায় সারণীটা ছিল, সেটা কিন্তু আমাদের ভর সংখ্যা দিয়ে বানানো ছিল। অর্থাৎ যার ভর সংখ্যা যত বেশি, তার তার কি মানে আমরা হচ্ছে ভর সংখ্যা দিয়ে পুরা পর্যায় সারণীটা হচ্ছে আমরা সাজাইছিলাম প্রথমে। বাট এটা সাজানোর পরে আমরা দেখলাম যে হচ্ছে কিছু কিছু জায়গায় হচ্ছে, আচ্ছা, কারোর একজনের মাইক অন। যার বাসায় সাউন্ড হচ্ছে একটু মাইকটা অফ করে দাও। আচ্ছা, তাহলে প্রথমে হচ্ছে আমাদের ভর সংখ্যা দিয়েই হচ্ছে আহ পর্যায় সারণীটা বানানো হয়েছিল। বাট তারপরে কি হইলো, দেখা গেল যে পর্যায় সারণী যে আমরা বানাইলাম, তো ওখানে তো হচ্ছে কয়েকটা গ্রুপ, পর্যায় এগুলো তো ছিল, তাই না? তো আমরা দেখলাম যে ভর দিয়ে মানে যার ভর যত বেশি, সেভাবে যখন আমরা সিরিয়ালে পর্যায় সারণীটা সাজাইলাম, দেখলাম যে কিছু কিছু জায়গায় জিনিসটা ঠিকভাবে কাজ করছে না। কিভাবে কাজ করছে না? যেমন আহ দেখা গেল যে আমার যেটার ভর সংখ্যা কম, তো সেটাকে তো আমি পর্যায় সারণীতে আগে দিছি। বাট দেখা গেল যে ওই রাসায়নিক ধর্মগুলো এমন, মানে আমি যেই গ্রুপের মধ্যে সেটা পড়ছে, সেটা হচ্ছে ওই আগেরটার সাথে মিলছে না, বা ওই গ্রুপের অন্যান্য মৌলগুলোর সাথে মিলছে না। তো যার কারণে ওরা বিজ্ঞানীরা তখন চিন্তা করলো যে ভর সংখ্যা বাদ দিয়ে অন্য কোনো ভাবে কি আমরা পর্যায় সারণীটা সাজাইতে পারি নাকি। তো সেটা যখন ওরা ভাবলো, তখন ওরা দেখলো যে প্রোটন সংখ্যা, এটা দিয়ে যদি ওরা পর্যায় সারণীটা সাজায়, তাহলে প্রত্যেকটা মানে তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে ব্যতিক্রম বলতে ওইভাবে আর কিছু থাকে না। প্রত্যেকটা মৌলের হচ্ছে যে ওই গ্রুপে, যে গ্রুপে আর কি মৌলগুলো থাকে, সেটার ধর্মের সাথে হচ্ছে মিলে যায়। তো এর কারণে পর্যায় সারণীটা ওরা পরে কি করে, ভর সংখ্যা থেকে চেঞ্জ করে পারমাণবিক সংখ্যা দিয়ে পর্যায় সারণীটা বানায়। এখন পারমাণবিক সংখ্যা জিনিসটা কি? কোন মৌলের একটা পরমাণুতে উপস্থিত যে কয়টা প্রোটন থাকে, সেটাকে আমরা পারমাণবিক সংখ্যা বলি, তাই তো? তাইলে এখন আমরা কি বলতে পারি যে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 11। 11। কারণ কি? এরপর এই প্রোটন সংখ্যা 11। প্রোটন ওকে, আর নিউট্রন সংখ্যা, না শুধু প্রোটন সংখ্যা 11।
আচ্ছা, হ্যাঁ, শুধু প্রোটন সংখ্যা 11, নিউট্রন সংখ্যা কিন্তু 11 না। ঠিক আছে, এটা আমরা আবার একটু পরে আসতেছি যে এটা নিউট্রন সংখ্যা কত। তাহলে শুধু প্রোটন সংখ্যার উপরে ভিত্তি করে আমরা হচ্ছে পারমাণবিক সংখ্যাটা হচ্ছে বের করছি। এখন এটার ইলেকট্রন কত বলতে পারবা কেউ? কোন 11ই? আচ্ছা, 11ই। এখন আমি যদি বলি যে হচ্ছে সোডিয়াম প্লাস, ঠিক আছে, তাহলে এটার প্রোটন সংখ্যা কত? 10। এটার প্রোটন সংখ্যা 10। আর অন্য কেউ কিছু বলবা? বাকিরা, এটার প্রোটন সংখ্যা কত? 10ই। 10 প্রোটন সংখ্যা কিন্তু। না, প্রোটন সম্ভবত 11টা, ইলেকট্রন 10টা। ইলেকট্রন 10টা, প্রোটন কয়টা? 11টা। প্রোটন কারণ কি, 11। আমি তো এখানে সোডিয়াম প্লাস তো দিছি, তাই না? তাহলে এখানে সোডিয়াম প্লাস মানে কি, আমার কি তাহলে সোডিয়াম একটা থেকে একটা ইলেকট্রন চলে ইলেকট্রন। গেছে? প্রোটন কি চলে গেছে? না। প্রোটন তো প্রোটনের জায়গায় আছে, ও তো নিউক্লিয়াসে আছে, তাই না? তাহলে এর প্রোটন সংখ্যা কত? 11ই। 11। প্রোটন তো আর চলে যায় নাই, তাই ইলেকট্রন সংখ্যা কত? একটা চলে গেছে না? 11টা থেকে একটা চলে গেছে, তাহলে কয়টা হচ্ছে? 10টা। ক্লিয়ার? আচ্ছা, জি স্যার। হ্যাঁ। তাহলে এখন যদি বলি যে হচ্ছে অক্সিজেনের প্রোটন সংখ্যা কত? তোমরা তো পর্যায় সারণীটা পড়ছো, তাই না? 1 থেকে 8। 30 পর্যন্ত মুখস্থ, এটা তো বলছিলাম। আর 8। যাদের মুখস্থ নাই, এটা কিন্তু 1 থেকে 30 পর্যন্ত কিন্তু মাস্ট মুখস্থ করতে হবে, ঠিক আছে? মানে না হলে কিন্তু পরীক্ষার হলে যে দেখবা যে তুমি পারো, কিন্তু মৌল কোনটা দিছে সেটা তুমি আইডেন্টিফাই করতে পারো নাই, তাই তুমি ওটার অ্যান্সার করতে পারতেছো না। এটা কিন্তু মানে 1 থেকে 30 পর্যন্ত একদম, মানে বাংলা ভাষায় যাকে বলে ঠাডা মুখস্থ, ঠিক আছে? এটা কিন্তু থাকা লাগবে। তাহলে তো এটা তো তোমরা বুঝতে পারছো আর কি, যে পারমাণবিক সংখ্যা আমরা কি দিয়ে নির্ণয় করতেছি। তাইলে ওই যে ম্যাগনেসিয়ামের 12, 13, এগুলো কিভাবে? ম্যাগনেসিয়ামের প্রোটন সংখ্যা 12, তাই পারমাণবিক সংখ্যাও 12, তাই না? বিষয়টা ক্লিয়ার না? কোনো কনফিউশন আছে এখানে? না স্যার। আচ্ছা, তাহলে হ্যাঁ। হ্যাঁ, বলো। কেউ কিছু বললা? আচ্ছা, ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা কত? ওগুলা কি মনে আছে? আচ্ছা, আমাকে একটু 1 থেকে 20 পর্যন্ত তো মোটামুটি পারার কথা, আমাকে একটু 21 থেকে 30 পর্যন্ত একটু বলো তো। স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানিডিয়াম, ক্রোমিয়াম, ম্যাগনেসিয়াস, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। আচ্ছা, তাহলে এগুলোর পারমাণবিক সংখ্যা কত করে? এই 21, 22, 23, 24 এমনি এমনি তো নাকি? হ্যাঁ। আয়রন কত? 26, তাই না? 26। আচ্ছা, তাহলে এটা তো বুঝছো আশা করি। এটার হচ্ছে আমরা তাইলে ধরে নিলাম এটা বুঝছো। তাহলে আমরা সামনে আগাই। আচ্ছা, কোনো একটা মৌলকে আমরা কি দিয়ে চিনবো বলতো? এই পারমাণবিক সংখ্যা দিয়ে কিন্তু আমরা চিনবো। এই যে পারমাণবিক সংখ্যা, আমি যখন আয়রন যখন বলতেছি, ঠিক আছে, আমি যখন আয়রনের কথা বললাম, তখনই তোমার মাথায় কি চলে আসতে হবে? যে আয়রনের পারমাণবিক সংখ্যা কত? 26। 26। তার মানে প্রোটন সংখ্যা কত? 26। 26। তার মানে ইলেকট্রন সংখ্যা কত? 26। আর যদি আমি বলি যে Fe3+, প্রোটন সংখ্যা কত, ইলেকট্রন সংখ্যা কত? প্রোটন সংখ্যা 26, প্রোটন ইলেকট্রন সংখ্যা 26, 23। ইলেকট্রন 23। ওকে, তাহলে এটা যেন 1 থেকে 30 পর্যন্ত আমাকে যেটাই বলা হয় সেটাই যেন আমার একদম সাথে সাথে যেন ইনস্ট্যান্টলি যেন মনে পড়ে, ঠিক আছে? আর গতদিন আরো কয়েকটা দেখাই দিছিলাম না, ওই যে গোল্ড, সিলভার, তারপর হচ্ছে ওগুলা 3-4টা যেগুলা বলছিলাম না, যেগুলা মাঝে মধ্যে আসে, ওগুলা একটু পরে রাখো, ঠিক আছে? ওগুলা মাঝে মধ্যে হয়তো আসতে পারে। তো পারমাণবিক সংখ্যার পরে ওই যে একটু আগে যেটা বললাম, ভর সংখ্যা। এখন আমরা তাহলে ভর সংখ্যায় চলে যাই। তাহলে ভর সংখ্যা জিনিসটা কি? প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যার যোগফল। ওকে, তাহলে পরমাণুতে অবস্থিত
প্রোটন ও কি নিউট্রন সংখ্যার যোগফল, তাই তো? আচ্ছা, এখানে আহ ভর সংখ্যা বলতে তাহলে অ্যাকচুয়ালি কি বুঝতেছি, এই ভর দিয়ে আমরা কি বুঝতেছি? ওই পরমাণুটার ভর না? পরমাণু নিউক্লিয়াসের ভর। ওই পরমাণুর নিউক্লিয়াসের ভর। আচ্ছা, তাহলে এখানে ইলেকট্রন কি দোষ করছে? পরমাণুর নিউক্লিয়াস না, অ্যাকচুয়ালি আমরা ভর সংখ্যা দিয়ে পুরো পরমাণুর ভরটাকেই আমরা নিয়ে নিচ্ছি, বাট সেখানে আমরা ইলেকট্রনকে নিলাম না কেন? তার মাইনাস। ভর অনেক কম। ইলেকট্রনের ভর অনেক কম, বলছিলাম না আমি আগের দিন। এখন ধরো যে হচ্ছে ইলেকট্রনের ভর কত, আমরা যেটা দেখছি ওখান থেকে কত, প্রায় হচ্ছে 10⁻⁴ ছোট, তাই না? অর্থাৎ মানে বিষয়টা কি, ইলেকট্রনের ভরটা আমরা কেন নেই না? এখন মনে করো যে ধরো আমি তোমাকে বললাম এমনি এমনি এক্সাম্পলের জন্য, যে বললাম যে তোমার আয়রনের একটা পরমাণুর ভর হচ্ছে 1000 গ্রাম, ঠিক আছে? এখন হিসাব করে দেখলাম ওখানে যে ইলেকট্রন গুলো আছে সেই ইলেকট্রনের ভর গুলা কত হচ্ছে। ধরো এটার সাথে ইলেকট্রনের ভর যোগ, মানে ইলেকট্রনের ভর যেটা দাঁড়াচ্ছে সেটা ধরো যে 0.0001। ঠিক আছে, এখন এটা যখন আমরা লিখি তাইলে ওইটা কি নেওয়ার কোনো মানে আছে, আমাকে বলো। আমার কি এটা লেখার কোনো দরকার আছে যে এই 1000.0001, এটা কি আমরা অ্যাভয়েড করলেও পারি না? এটা কি আর সিগনিফিকেন্ট কোনো কিছু আমাদের জন্য? না। তাইলে আমরা 1000 ধরেই তো কাজ করতে পারি। ঠিক এই কারণেই আমরা কিন্তু ইলেকট্রনের ভরটা নেই না। আর ইলেকট্রনের ভরটা মানে জিরো হিসাবেই আমরা কল্পনা করে নিই, কারণ হচ্ছে এটা প্রোটন আর নিউট্রনের তুলনায় এতটা পরিমাণ ছোট যে যেটার জন্য আমরা কি করি যে ওইটা নিলেও কি না নিলেও কি, ঠিক আছে? তো ছোটবেলায় যখন আমরা খেলতাম আর কি, তো অনেক সময় বলতো না যে আরে ও তো দুধ ভাত, বলতো না এটা? তো দুধ ভাত মানে কি, মানে ও তো খেলায় আছে বাট ওকে হচ্ছে আমরা ওইভাবে কাউন্ট করতেছি না, তাই না? কারণ ওর এক্সিস্টেন্সটা ওইভাবে নাই। তো এর কারণে হচ্ছে আমরা ইলেকট্রনের ভরটা হচ্ছে নেই না, তো যার কারণে আমি যখন ভর সংখ্যা যখন ক্যালকুলেট করতেছি তখন আমি কি বলতেছি, যে হচ্ছে কোন একটা পরমাণুর নিউক্লিয়াসে যে ভরটা আমার আছে সেটাই হচ্ছে ওই পরমাণুর টোটাল ভর, তাই তো? তাহলে সেই নিউক্লিয়াসে এখন কি কি আছে আমার? প্রোটন আর নিউট্রন। তার মানে ওই নিউক্লিয়াসের ভরটাই যদি আমার টোটাল পরমাণুর ভর হিসাবে যদি আমি কনসিডার করি, তাহলে আমার ভর সংখ্যাটা তাহলে কি হচ্ছে, প্রোটন আর নিউট্রন সংখ্যার যোগফল, তাই তো? ক্লিয়ার? বুঝতে পারছো সবাই ইলেকট্রন কেন নেই নাই, কেন শুধু প্রোটন আর নিউট্রন হইছে? এখনো কারো কোশ্চেন থাকলে হ্যাঁ, জিজ্ঞেস করতে পারো। বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এখন হচ্ছে, আচ্ছা পারমাণবিক সংখ্যা তো আমরা পর্যায় সারণীর ওটা তো ঠাড়া মুখস্থ করে তো আমরা পারলাম, তাই না? এখন আমার হচ্ছে এগুলার ভর সংখ্যাও জানতে হবে। তো ভর সংখ্যা বের করার কি কোনো টেকনিক তোমাদের জানা আছে? হ্যাঁ, হ্যাঁ, কি? জোড় সংখ্যা, জোড় যদি পারমাণবিক সংখ্যা জোড় হয় তাহলে কি প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যা যোগ করব, আর মানে মানে দুইবার আর কি যোগ করব, আর প্রোটন হলো সংখ্যা আর নিউট্রন সংখ্যা তো সবগুলোতেই যোগ করব। বুঝবো আর কেমনে কোনটা? আমি তো পারমাণবিক সংখ্যা দিয়ে তো বুঝলাম প্রোটন সংখ্যা কত, নিউট্রন সংখ্যা কেমনে জানবো? যতটা প্রোটন ততটাই নিউট্রন। যতটা প্রোটন ততটা নিউট্রন সবগুলোর ক্ষেত্রে সত্যি? না, বিজোড়গুলির ক্ষেত্রে +1 করতে হয়। আচ্ছা, তাহলে এগুলো এটা শুধু এক কিন্তু থেকে 20 পরমাণুর মধ্যে না। রাইট, এটা কিন্তু 1 থেকে 20-এর মধ্যে, সেটার মধ্যেও কিন্তু আবার এক্সেপশন আছে, তাই না? সেটার মধ্যে ব্যতিক্রম আছে না আমার, মানে 5টা 118টার মধ্যে ব্যতিক্রম আছে। আমি যখন এক ক্লোরিন। আমি যখন 1 থেকে 20 যখন আমি নিচ্ছি, তাই না? তো সেটার ম্যাক্সিমামের ক্ষেত্রে আমরা মনে রাখার জন্য যেই টেকনিকটা আমরা ইউজ করি সেটা হচ্ছে ভর সংখ্যা নির্ণয়ের, কি বলতে পারি, টেকনিক বলতে পারি, তাই তো? আচ্ছা, তাহলে এটার ক্ষেত্রে আমরা যেটা দেখি যে 1 থেকে 20-এর মধ্যে যদি কোনোটা যদি কি হয়, আমার পারমাণবিক সংখ্যা যদি বিজোড় হয়, তাই না? পারমাণবিক সংখ্যা বিজোড় হলে
ভর সংখ্যা কত হয়? পারমাণবিক সংখ্যা ইন্টু 2+1। আচ্ছা, আমি যদি পারমাণবিক সংখ্যাকে ধরো যে আমি কিছু একটা বলে নিলাম, ধরো আমি এন হিসাবে ধরে নিলাম, ঠিক আছে? আচ্ছা, এন না, আমি পরে যেটা আমাকে ধরতে হবে অ্যাকচুয়ালি, পারমাণবিক সংখ্যাকে কিন্তু আমরা জেড দিয়ে প্রকাশ করি। এটা কি তোমরা জানো? না জানলে এখন হচ্ছে দেখে নাও, পারমাণবিক সংখ্যাকে আমরা সবসময় জেড দিয়ে লিখি, ঠিক আছে? তো পারমাণবিক সংখ্যাকে যদি আমরা জেড দিয়ে যদি প্রকাশ করি, আর ভর সংখ্যাকে আমরা হচ্ছে এ দিয়ে প্রকাশ করি, ঠিক আছে? একটু পরে কিন্তু তোমাদের এগুলো ম্যাথ আসবে, তো এটা তোমরা দেখে রাখো। পারমাণবিক সংখ্যাকে জেড দিয়ে প্রকাশ করি, ভর সংখ্যাকে এ দিয়ে প্রকাশ করি। তাইলে এখন আমার পারমাণবিক সংখ্যা যদি বিজোড় যদি হয়, তাহলে ভর সংখ্যা কত হবে? 2z হ্যাঁ, প্লাস 1, তাই তো? মানে 2 হ্যাঁ, ইন্টু পারমাণবিক সংখ্যা প্লাস 1। আর পারমাণবিক সংখ্যা যদি আমার জোড় হয় তাহলে কি হয়? 2z। শুধুমাত্র 2z হয়, তাই তো? তাইলে এখন আমি যদি বলি যে সোডিয়ামের ভর সংখ্যা কত? 23। 23। অক্সিজেনের 16। 16। এগুলা তো ক্লিয়ার, তাই না? সবগুলাই তো বুঝতে পারছো এগুলা। হাইড্রোজেনের কত? 1। এক। এক কেন? ব্যতিক্রম। ব্যতিক্রম। অর্থাৎ এক মানে কি? তার মানে তার মানে আমার হাইড্রোজেনের কোনো নিউট্রন নাই, তাই তো? ওর একটা মাত্রই প্রোটন আছে, তাই না? পজিটিভ আছে এক হোয়াটসঅ্যাপে। কি? আচ্ছা, হাইড্রোজেনের তাইলে একটা মাত্রই প্রোটন আছে, ওর কোনো নিউট্রন নাই, তার মানে এটা কি একটা ব্যতিক্রম, তাই না? আমি 1 থেকে 20 পর্যন্ত বলছি, বাট এটার মধ্যেও কিন্তু আমার ব্যতিক্রম আছে। আরেকটা ব্যতিক্রম কি আমার? সেটা হচ্ছে নাইট্রোজেন, তাই তো? এটা নাইট্রোজেন, কত হওয়ার হ্যাঁ। কথা? 15 হওয়ার কথা না? 7 দুগুণে 14 প্লাস 1 15, যেহেতু এটা বিজোড় সংখ্যা, বাট এটা অ্যাকচুয়ালি কত হয়? 14। 14। আরেকটা কি ব্যতিক্রম আছে? আর্গন। বলতে পারবা? আর্গন? না তো। হ্যাঁ, সরি সরি, ক্লোরিন ক্লোরিন। ক্লোরিন। ক্লোরিন কত হয়? ক্লোরিন 17। সম্ভবত 17 দিয়ে কি হয়? 17, 17, 17 দুগুণে 34 প্লাস 1 35 হওয়ার কথা, তাই না? বাট এটা কিন্তু 35.5 পঁয়ত্রিশ হয় দশমিক মনে হয়। পাঁচ হয়, তাই তো? এখানে কিন্তু এই 0.5টা কিন্তু ক্যালকুলেট করতে হবে, না হলে কিন্তু স্যার ভাববে যে তুমি এটা জানো না, তখন কিন্তু তোমার এই নাম্বারটা কিন্তু কেটে দিবে। তো এটা কিন্তু একটু মনে রাখো, ক্লোরিন কিন্তু প্রায়ই আসে। আর নাইট্রোজেন, হাইড্রোজেন এগুলাও কিন্তু মানে কি বলবো, প্রায় ম্যাক্সিমাম সময় কিন্তু এগুলা আসে, ঠিক আছে? এগুলা ইউজ হয়। একটা জিনিস সবসময় মাথায় রাখবা, কেমিস্ট্রি হচ্ছে এমন একটা জিনিস যেটাই হচ্ছে রুলস দিয়ে যে কোশ্চেন গুলা হয়, তার চেয়ে বেশি কোশ্চেন হয় ব্যতিক্রম দিয়ে। এটা কিন্তু সত্যি কথা, ঠিক আছে? এখন তুমি বলতে পারো যে তাইলে আমাকে রুলস গুলো পড়ান কেন? এখন রুলস থেকেও তো কোশ্চেন আসতেই পারে, বাট স্যার সবসময় ট্রাই করে যে তুমি ভিতরে গিয়ে পড়ছো নাকি বিষয়টা। এর কারণে হচ্ছে ম্যাক্সিমাম টাইমে ব্যতিক্রম দিয়ে হচ্ছে স্যার স্যাররা হচ্ছে কোশ্চেন গুলা করে, ঠিক আছে? তার মানে তোমার কিন্তু, অর্থাৎ আমি যদি বলি তাহলে ব্যতিক্রম গুলা অ্যাকচুয়ালি আর একটু বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়বা। আর রুলস গুলো অনেক সময় তোমাকে লিখতে দিতে পারে, তোমার কাছে চাইতে পারে। ধরো খ নাম্বারে তোমাকে বললো যে হচ্ছে ভর সংখ্যা নির্ণয় কিভাবে করি আমরা, তো তখন কিন্তু তোমাকে রুলস গুলাই লিখতে হবে, তাই না? তখন কি তুমি ব্যতিক্রম লিখে দিবা? তাহলে কি হবে? তাই তো হবে না। তো তোমাকে সবকিছুই পড়া পড়া থাকা লাগবে। আর ব্যতিক্রম গুলাও একটু মনোযোগ দিয়ে পড়বা, কারণ ওগুলাও ম্যাক্সিমাম সময় আসে, ঠিক আছে? তাইলে হচ্ছে এখানে তো তাইলে সব লিখে দিলাম 1 থেকে 20-এর মধ্যে যা যা দরকার, তাই তো? আর আর দুইটা ব্যতিক্রম আছে না? আরো কিছু ব্যতিক্রম আছে বলতে, সেগুলা কিন্তু তোমার 21 থেকে 30-এর মধ্যে পড়ে যাচ্ছে, তাই না? 1 থেকে 20-এর মধ্যে আর ব্যতিক্রম আছে কোনটা বলতে পারবা? আর তো নাই, তাই না? বাকি সবগুলো তো রুলসে তো যায়, বাকি সবগুলোই, তাই তো? তাহলে এখন 21 থেকে 30-এর মধ্যে কয়েকটার ভর সংখ্যা কিন্তু আমাদের লাগে, যেগুলো হচ্ছে প্রায় আসে আর কি। তো যেগুলা ম্যাক্সিমাম সময় লাগে, ধরো ক্রোমিয়ামটা মাঝে মধ্যে আসে। ক্রোমিয়াম কত? 52। এগুলো একটু মনে রাখা লাগবে, ঠিক আছে? আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আয়রন। আয়রন কত, কে বলতে পারবা? 26 ভর সংখ্যা হ্যাঁ,
56। 56 অ্যাকচুয়ালি না, 55.85। বাট 56 ধরে তুমি কাজ করতে পারো চাইলে, তোমাদের এই লেভেলে হয়তো এটাকে ভুল ধরবে না। তারপরও যদি এক্সাক্টটা যদি ইউজ করতে পারো তাহলে সবচেয়ে ভালো হয়, ঠিক আছে। আর হচ্ছে বাকি আর কি লাগতে পারে, কপারটা হয়তো মাঝে মধ্যে লাগতে পারে। কপারটা কত, 63.5। আর হচ্ছে জিঙ্ক লাগতে পারে আমাদের, জিঙ্ক কত, 65.4। আর কি কিছু লাগবে, নিকেলটা একটু দেখে রাখতে পারো, নিকেল কত, 58.7। ঠিক আছে, তার মানে এখানে এটা মাস্ট মনে রাখা লাগবে, কপার আর জিঙ্ক এই তিনটা মাস্ট। আর বাকি যেগুলো দেখাইলাম এগুলো হচ্ছে মনে রাখতে পারলে ভালো, ঠিক আছে। কোনো কনফিউশন বিষয়ের আছে? মধ্যে বেরিলিয়াম আর আর্গন তো ব্যতিক্রমের মধ্যে পড়তেছে দেখতেছি। কিভাবে? যেমন বেরিলিয়াম তো 8 হওয়ার কথা, এখানে 9, মানে 9। আর আর্গন 40, 36 হওয়ার কথা না, 18। বেরিলিয়াম 9 কোথায় লেখা আছে এটা? এটা তো বইয়ের পর্যায় সারণীতেই আছে, মাত্র দেখলাম আর কি শিওর হওয়ার জন্য। না, এটা তো হওয়ার কথা না, তাহলে তো ভুল লেখা আছে হইতে পারে। আর্গনেরটা আর্গনেটটা কত দেওয়া? 40। স্যার হ্যাঁ, আমাদের বইয়ে কি দেওয়া আছে? 40 দেওয়া আছে আর্গনেরটা। সেটাও তো হওয়ার কথা না। 40 কোনটা জানো? 40 তো হচ্ছে ক্যালসিয়াম, আর্গন তো 36। আরেকবার দেখো তো ভালোভাবে। আর না হইলে আমি হচ্ছে তোমাদেরকে গ্রুপে একটা পর্যায় সারণী দিবনি, বা আমিও আরেকবার শিওর হব। আমার জানা মতে এগুলাই। আচ্ছা, তাও আমি আরেকবার দেখে নেই বিষয়টা। আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে পরের টপিকে যাই। আমি হচ্ছে তাও এটা শিওর হয়ে তোমাদেরকে আবার নেক্সট ক্লাসে বলবো। আমার জানা মতে এটা হওয়ার কথা না, ঠিক আছে। তো আমরা যদি পরের টপিকে যদি যাই। আমরা তো যে গুগলে দেখলাম এখানে তো উনচল্লিশ পয়েন্ট স্যার নাইন আমি এইট গ্রুপের ছবি ফোর দিছি। এইট আসতেছে। আচ্ছা ঠিক আছে, আমি এটা নেক্সট ক্লাসে হচ্ছে ক্লিয়ার করবো নি বিষয়টা, আমারও ভুল আচ্ছা থাকতে ঠিক পারে। আছে। তো আমিও দেখে নিবো নি, আরেকবার শিওর হয়ে নিব, তারপর হচ্ছে তোমাদের নেক্সট ক্লাসে তাহলে আমি এটা বলে দিব নি। আর তারপর হচ্ছে আমাদের, তো এখন তো আমরা ভর সংখ্যা দেখলাম, তারপর হচ্ছে আর কি দেখলাম, পারমাণবিক সংখ্যা দেখলাম, তাই না? তাইলে এখন হচ্ছে আমাদের অনেক সময় এই ম্যাথ গুলা 2 নাম্বারে আসে, এমসিকিউতেও আসতে পারে, ঠিক আছে। তো এখন যদি আমরা একটা যদি ম্যাথ করি, যে হচ্ছে ধরো ম্যাথে বললো যে হচ্ছে উম লিথিয়াম ভর সংখ্যা, প্রোটন সংখ্যা, আর হচ্ছে নিউট্রন সংখ্যা কত, কিভাবে সলভ করবা? সূত্রের সাহায্যে। এটা কি বেরিলিয়াম? হ্যাঁ হ্যাঁ, বেরিলিয়াম। বোঝা যাচ্ছে না? এখন বোঝা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এই ম্যাথগুলো আমরা কিভাবে সলভ করব? ভর সংখ্যা তো আমাদের জানা থাকা লাগবে, তাই না? আমরা তো ওই যে ওই সূত্র দিয়ে তো ভর সংখ্যাটা বের করতে পারবো, তাই তো?
তাহলে এখন লিথিয়ামের ভর সংখ্যা আমাদের কত? লিথিয়ামের 7 7 কিভাবে? n z গুণ 2 প্লাস 1। পারমাণবিক সংখ্যা কত? 3, তাই তো? হ্যাঁ 2 × 3 + 1 কত? 7। হ্যাঁ, তাহলে এখন আমাদের পারমাণবিক সংখ্যা 3, তাহলে প্রোটন সংখ্যা কত? প্রোটন সংখ্যা তো 3। 3। তাহলে এখন আমার নিউট্রন সংখ্যা কত? নিউট্রন 7 - সংখ্যা 3 তো 3টা হওয়ার কথা। কিভাবে 3টা হবে? 7 - 3 7 - 3 হওয়ার কথা না? 4। একটু ও আগে কি হ্যাঁ, পড়াইলাম? ভর সংখ্যা কি? প্রোটন আর নিউট্রন সংখ্যার যোগফল, তাই তো? তাহলে এখন আমার এই বুঝতে পাশে ভর সংখ্যা আছে কত? 7। প্রোটন সংখ্যা কত পাইছি আমি? 3। তাহলে নিউট্রন সংখ্যা কত? আমি যদি এটাকে x ধরে নেই, তাহলে x সমান কত? 7 - 3, 4 না? হ্যাঁ, এভাবে বেরিলিয়ামেরটাও বের করে নিবা। অন্য যে কোনোটা, এখন ধরো আমি যদি আরেকটা যদি দেই, সোডিয়ামেরটা আসতে পারে। সোডিয়ামেরটা কিভাবে হবে? সেমই তো নাকি? হাইড্রোজেনের ভর সংখ্যা কি সবসময় কি এক হবে না নাকি ভিন্ন হ্যাঁ, হতে পারে? সবসময় এক হবে। সবসময় এক হবে, কারণ হাইড্রোজেনের কোনো নিউট্রন নাই, শুধু একটাই প্রোটন আছে। ঠিক আছে? না ওই যে আর কি আরো 3টা আছে না ওইগুলা? আর 3টা কি? আর 3টা? মানে হাইড্রোজেনে যে নিউট্রন 1টা 2টা 3টা মানে আরো এগুলি 3টা আচ্ছা, আলাদা পাওয়া যায় না? সোডিয়াম না লিখে তাহলে আমি হাইড্রোজেনেরটাই দেখাই দিই তোমাদের, যেহেতু হাইড্রোজেনের কনফিউশন আছে। আচ্ছা, এখন আমাকে বলো যে হচ্ছে হাইড্রোজেনের ভর সংখ্যা কত? এক। 1 ভর সংখ্যা কি দিয়ে প্রকাশ করি? এ দিয়ে না? হ্যাঁ, তাহলে এ। এখন হাইড্রোজেনের প্রোটন সংখ্যা কত? বা 1 পারমাণবিক সংখ্যা? জেড। বা 1 প্রোটন সংখ্যা সেম কত? একই তো নাকি? হ্যাঁ, সবই তো তাহলে এখন আমার নিউট্রন সংখ্যা কত? তার মানে এটা নিউটন সংখ্যা, নিউটন তো নাই, 0। 0 না? 1 - 1, 0। ইলেকট্রন সংখ্যা কত? ইলেকট্রন একটা। 1 কত? 1 না? প্রোটন কয়টা? একটা। তাহলে ইলেকট্রন কয়টা আমার? একটা। ক্লিয়ার? কোনো কনফিউশন আছে আর? 4টাই কিন্তু বের করে দিছি। প্রত্যেকটা সংখ্যার কিন্তু তোমাকে মানে এটা হয়তো একটা দেওয়া থাকবে বা নাও দেওয়া থাকতে পারে। তোমাকে যদি তোমার মৌলের নামটা যদি বলে দেয়, ঠিক আছে, তাহলে কি তুমি সবগুলাই নির্ণয় করে ফেলতে পারতেছো না? যদি জাস্ট তোমাকে মৌলের হ্যাঁ, নামটাই বলে দেয়, হ্যাঁ তাইলে এটা কিন্তু আসবে। এমসিকিউতেও আসতে পারে। ঠিক আছে? তাহলে এখন আরেকটা বিষয় বলো, যে ধরো পটাশিয়াম প্লাস, এটার সংখ্যাগুলো কি কি হবে? এ কত হবে? এ দিয়ে কি ভর সংখ্যা? অ্যাটমিক মাস। 39। ভর সংখ্যা 39। তারপর আমার পারমাণবিক সংখ্যা, সেটা তো আমি জানি, তাই 19। না? 19। তাইলে হচ্ছে আমার প্রোটন সংখ্যা কত? প্রোটনকে পি দিয়ে লিখলাম। 19। 19। আমার নিউট্রন সংখ্যা কত? নিউট্রন 19টা। নিউট্রন 19। বাকিরা? নিউট্রন 19 হবে কেন? আমি কি মানে ভর সংখ্যা থেকে প্রোটনটাকে বাদ 20 দিচ্ছি না? তাহলে কত হয়? 39 থেকে ভাই ভাই 19 বাদ এটা দিলে কত হয়? 20 হয়। তাহলে 20 তো হয়। 20। তাহলে 19 কিভাবে হয়? এখনো কোনো কনফিউশন আছে? না না ওই মিস্টেক হয়েছে। আচ্ছা, ঠিক আছে। ইলেকট্রন কত? 19।
18টা। এখানে কি পটাশিয়াম বের করতেছি নাকি পটাশিয়াম প্লাস? প্লাস পটাশিয়াম মানে কি? প্লাস। একটা প্লাস না? তার মানে হচ্ছে একটা ইলেকট্রন চলে গেছে আমার, তাই তো? একটা ইলেকট্রন হ্যাঁ, চলে গেছে না? তাহলে 19টা ইলেকট্রন থাকার কথা। একটা ইলেকট্রন চলে গেছে, তাহলে আমার ইলেকট্রন সংখ্যা কত এখন? 18টা। 18। ক্লিয়ার? হ্যাঁ। এটা বলো, এটার ক্ষেত্রে কি হবে? এ কত? এস হলো 16। জেড 8, পি 10, পি 10 P10 কিভাবে 10 না তো, হইলো? P+8 হবে। প্রোটন কয়টা? দশ প্রোটন না, তাহলে আটটা আটটা। 8টা। পারমাণবিক সংখ্যা কত? 8। তাহলে প্রোটন সংখ্যা কত? 8 না? এর চেয়ে সহজ জিনিস কি হ্যাঁ। আর আছে? পুরা না কেমিস্ট্রিতে কি এর চেয়ে সহজ জিনিস আর পাবা? না, নিউট্রন কত? 8ই তো। ইলেকট্রন 10। কোনো কনফিউশন আছে কারোর আর? না। না স্যার। পরের টপিকে চলে গেলাম তাইলে আমরা। আচ্ছা, তো এখন হচ্ছে আমার যেটা আছে সেটা হচ্ছে পরমাণুর মডেল নিয়ে আমরা এখন আলোচনা করব, ঠিক আছে? এই যে আমরা যে পাইলাম যে পরমাণুতে একটা নিউক্লিয়াস থাকে, তারপর হচ্ছে ওই নিউক্লিয়াসের ভিতরে থাকে হচ্ছে প্রোটন নিউট্রন, আর বাইরে হচ্ছে আমার ওই কি বলে ইলেকট্রন ঘুরে, তাই না? তাহলে এই হ্যাঁ, জিনিসগুলো আমরা কিভাবে পাইলাম? এগুলো তো আমরা কোনো এক্সপেরিমেন্টের মাধ্যমেই তো পাইছি, তাই তো? বিজ্ঞান তাহলে সেখান থেকে। পরমাণুর মডেলে সবার প্রথমে মানে এটা তো অনেক আগে থেকেই তো কাজ শুরু হয়, তাই না? তো এখন মনে করো যে তুমি তো সেই ক্লাস 1 থেকে পড়ালেখা শুরু করছো, তো 1-এ পড়ছো, 2-তে পড়ছো, আস্তে আস্তে কি তোমার লেভেলটা বাড়তেছে না? তো কোনো কিছু আবিষ্কার করার ক্ষেত্রেও তো সেম, প্রথমে একটু বের করে তারপরে আরো নতুন কিছু আবিষ্কার করে, তাই না? তো আমরা নর্মালি যেটাকে আমরা ধরো এটার কাজ কিন্তু আর অনেক আগে থেকেই চলতেছে, ঠিক আছে? বাট আমরা হচ্ছে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড যেটাকে আমরা বলতে পারি, ধরো যে তুমি তুমি তো ক্লাস 1 থেকে পড়ালেখা শুরু করতেছো, বাট তুমি বোর্ড পরীক্ষা কখন দাও? ক্লাস 5-এ না সবার প্রথমে? পিএসসি দিছো না তোমরা? না স্যার। আচ্ছা, পিএসসি দাও নাই? তো আগে তো ছিল। আচ্ছা ঠিক আছে, এসএসসি ধরলাম, এসএসসি তো দিবা নাকি? হ্যাঁ। তার মানে কি এসএসসি আমার একটা স্ট্যান্ডার্ড একটা ইভ্যালুয়েশন, তাই না? তো রাদারফোর্ডের পরমাণু মডেল যেটা, সেটাকে ধরো আমরা একটা স্ট্যান্ডার্ড একটা পরমাণুর মডেল আমরা বলতে পারি, ঠিক আছে? তো সে এই মডেলটা কবে দিছে? 1911 1911। সালে। 11। আচ্ছা, এখন তোমাদের বইয়ে যে বিষয়টা দেওয়া নাই, ঠিক আছে? তো আমি একটু তোমাদের, এটা হচ্ছে মেইনলি তোমরা ইন্টারমিডিয়েটে পড়বা, বাট তোমরা দেখো এই জিনিসটা পড়লে তোমাদের নিজেদেরই একটু মজা লাগবে, ঠিক আছে? তোমরা বেসিক থেকে বিষয়টা জানতে পারবা যে অ্যাকচুয়ালি জিনিসটা মানে কিভাবে কি হইলো, ঠিক আছে? তো এখন তোমাদেরকে তো এমনি আমি দেখাইলাম, তাই না? মৌলগুলো তো দেখাইলাম, সবকিছুই তো দেখাইলাম। তো রাদারফোর্ড কি করছিল? হিলিয়াম 2+ নামে একটা জিনিস নিছিল, ঠিক আছে? হিলিয়াম 2+ মানে কি তাহলে কি দাঁড়াচ্ছে? হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 2। প্রোটন সংখ্যা 2, ইলেকট্রন সংখ্যা 2, তাই না? ইলেকট্রন হ্যাঁ। সংখ্যা। ও হ্যাঁ। তাই তো? তাহলে হিলিয়াম 2+ নামে সে একটা জিনিস নিছে, ঠিক আছে? এটা নিয়ে কি করছে তাহলে? আচ্ছা, এটা কি পজিটিভ না? এটা কি তাহলে পজিটিভ চার্জে আছে তো, তাই না? সে তো ইলেকট্রন ছেড়ে দিছে। তাহলে এখন কি সে নিরপেক্ষ আছে নাকি পজিটিভ হয়ে গেছে? পজিটিভ। পজিটিভ হয়ে গেছে। পজিটিভ হয়ে গেছে। এখন সে কি করছে? সে হচ্ছে একটা র্যান্ডম একটা পরমাণু নিছে, ঠিক আছে? তো সে অ্যাকচুয়ালি বিষয়টা কিভাবে পাইলো এই জিনিসটা আমরা দেখবো। ধরো এই যে এটা হচ্ছে আমার পরমাণু, তাই না? আমরা তো জানি পরমাণুর মডেল গুলা কিরকম, তাই না? তো আমার এখানে আমার কি আছে? এই যে সাইডে যেগুলো আছে এগুলা কি আমার ইলেকট্রন, তাই না? হ্যাঁ স্যার।
এখানে কি আছে? প্রোটন আছে, নিউট্রন আছে, যেটাকে আমরা কি বলতেছি, নিউক্লিয়াস, তাই না? তাহলে এখন সে হ্যাঁ কি করছে? সে হচ্ছে এই যে এই হিলিয়াম 2+ যে আছে, ঠিক আছে, এটাকে আমরা অ্যাকচুয়ালি কি বলতেছি, এটার একটা নাম আছে যেটা হচ্ছে আলফা কণা। তো আলফা কণা দিয়ে সে কি করছে? সে হচ্ছে একটা পরমাণু নিছে, ঠিক আছে, সেখানে সে কি করছে, আলফা কণা দিছে, আলফা কণা ছুড়ে দিছে আর কি, যেমন আমরা লেজার লাইট মারি না, এরকম আর কি। একটা ধরো যে এরকম ভাবে আমি আলফা কণাটা হচ্ছে ছেড়ে দিছি। এখন সে দেখছে যে আলফা কণা হচ্ছে এখান দিয়ে যাচ্ছে, ঠিক আছে, এই যে আলফা কণা তো এভাবে যাচ্ছে, অসংখ্য আলফা কণা এখানে ছাড়ছে। তো সে কি করছে, এখানে এই যে আলফা কণা এগুলা ক্যাচ করার জন্য একটা জিনিস রাখছে, ঠিক আছে, আমরা একটা প্লেট টাইপের রাখছে। ওকে, এখন ধরো তুমি যদি লাইট যদি তুমি মারো, তাহলে তো ওই পাশে তো কিছু একটা রাখা লাগবে, তাই না? তোমার যে ছায়া পড়ে কিভাবে পড়ে, কিছু আলো তোমার শরীরের মধ্যে বাধা পায়, বাকিটা হচ্ছে ওয়ালে গিয়ে পড়ে, এরকম না? তাই সেখানে তুমি তোমার ছায়াটা দেখতে পারো, আশেপাশে লাইট থাকে, কিছু ছায়া থাকে, এরকম। তার মানে তোমার পিছনে কিছু একটা লাগবে এই যে এই জিনিসটাকে ধরার জন্য, তাই তো? বুঝতেছো? জি হ্যাঁ স্যার। স্যার। আচ্ছা, তাইলে এই যে এই জিনিসটা তো পজিটিভ আমার, তাই না? তাইলে এটা কি করার কথা? আমরা সবসময় কি জানি, পজিটিভ পজিটিভকে বিকর্ষণ করে আর নেগেটিভকে আকর্ষণ করে, তাই না? হ্যাঁ ওকে, তাহলে সে যখন এই যে এগুলো তো সে অজস্র ছাড়লো, তাই না? ছাড়ার পরে সে কি দেখলো, এখান থেকে কিছু আলফা কণা যে এই যে নিউক্লিয়াস যেটা, তাই না, এই নিউক্লিয়াসটা থেকে সে কি করলো, সে হচ্ছে বাড়ি খেয়ে আবার ইউটার্ন নিল, পিছনে চলে আসলো। মানে সে এই যে এই পথে যে গেল, এই পথে যে আবার ব্যাক করলো সে। বুঝতে পারছো? এটার সংখ্যা কি, খুবই কম। এই যে আমি তো অনেকগুলা আলফা কণা ছাড়ছি, তাই না? সেটার মধ্যে খুব কম সংখ্যক কি করছে, আমি যে ছাড়ছি ওইটা আবার রিটার্ন করছে আমার কাছে। ওকে, হুম। কিছু সংখ্যক হয়েছে কি, এখান থেকে আসছে, এসে পাস করে চলে গেছে, কোনো কিছুই হয় নাই। এই যে ফাঁকা জায়গাটা না, এই যে ফাঁকা জায়গাগুলা দেখতেছো, সে হ্যাঁ কি করছে, এখান থেকে হ্যাঁ পাস করে চলে গেছে। এগুলার এই এই পরিমাণ মানে এই যে পাস করে চলে গেছে, এমন আলফা কণার সংখ্যাই হচ্ছে আমার খুব বেশি। আর অল্প কিছু কি হয়েছে, এরা এখান থেকে আসছে, আসার পর এই যে এখানে তো ইলেকট্রন, এটা কি নেগেটিভ না? বাট আমার আলফা কণাটা কি পজিটিভ, তাই তো? তো পজিটিভ কি নেগেটিভকে আকর্ষণ করে না? হ্যাঁ। হ্যাঁ তো তারা কি করছে, এই যে এখান থেকে আসছে, সোজা পথে আসতেছিল, তারা যেহেতু পজিটিভ, নেগেটিভকে দেখে এখানে একটু আকর্ষণ করছে, করে আবার হচ্ছে আবার এটা চলে গেছে। কারণ কি, চলে চলে যাওয়ার কারণটা হচ্ছে এই যে আমার আলফা কণার যে শক্তি, সেই শক্তিটা কিন্তু অনেক বেশি। অর্থাৎ এই ইলেকট্রনটা কি করছে, এই জিনিসটাকে কিন্তু আটকায় রাখতে পারেনি। ঠিক আছে, তো যার কারণে সে কি করছে, সে নিজের দিকে একটু টানছে ঠিকই, এখান থেকে যে এই যে আমার যে আলফা কণাটা যে আসছে, সে নিজের দিকে একটু টানছে ঠিকই, বাট টেনে কি আর নিজের কাছে রাখতে পারে নাই, কি করছে, সেটা আবার চলে গেছে, তাই তো? তার মানে এখানে একটু বেঁকে গেছে জিনিসটা, তাই না? হ্যাঁ এই যে এখান থেকে আসলো, এই যে এখানে ইলেকট্রন একটু আকর্ষণ করলো বাট আটকায় রাখতে পারে না, পরে কি করছে, সে চলে গেছে। তার মানে এখানে একটু ডিফ্লেক্ট হয়েছে, তাই তো? তা এই তিনটা জিনিস দেখে সে কি করলো, কয়েকটা সিদ্ধান্ত নিল। সেই সিদ্ধান্তটা কি, এই যে প্রথমে যারা হচ্ছে এখান থেকে ব্যাক করলো, আলফা কণাগুলো এই যে ব্যাক করলো না, এই যে নিউক্লিয়াসের এখানে বাধা পেয়ে, তার মানে সে তখন বলার চেষ্টা করলো যে একটা পরমাণুর যে ভরটা যেটা আছে, সমস্ত ভর সেটা কি তার নিউক্লিয়াসেই আছে, ঠিক আছে? অর্থাৎ সে তাইলে তার প্রথম ডিসিশনটা এটা থেকে কি কি নিল, যে যেটা হচ্ছে পরমাণুর একটা কেন্দ্র আছে, যে কেন্দ্রের নাম হচ্ছে নিউক্লিয়াস, ওটার ভিতরে কি আছে, প্রোটন আর নিউট্রন আছে, তাই তো? এই যে এটা বাধা পেয়ে চলে আসছে না, আমি ভারী কিছু রাখলেই তো কোনো কিছু একটা ব্যাক করবে, তাই না? তার মানে সমস্ত ভরটা আমার ওইখানে আছে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, জি স্যার। এটা দেখে সে প্রথমটা নিল। পরেরটা সে কি নিল, এই যে ম্যাক্সিমাম তো পাস করে চলে গেল, তাই না? চলে গেল না হ্যাঁ ম্যাক্সিমাম রে, তার মানে কি পরমাণুর বেশিরভাগ জায়গায় কি ফাঁকা, ওখানে অ্যাকচুয়ালি কিছু নাই। অর্থাৎ ফাঁকা বলতে কি, এই যে তুমি যে এই যে ধরো এটা আমার নিউক্লিয়াস, তাই তো? নিউক্লিয়াস কি খুব ছোট জায়গা না? বাট আমি যখন একটা হ্যাঁ কক্ষপথ যখন আঁকতেছি, সেই কক্ষপথটা কি, ধরো এরকম আঁকতেছি, তাহলে এই যে কক্ষপথ তো এই যে আমি যতটুকু আঁকলাম এতটুকুই, বাট এই যে ম্যাক্সিমাম জায়গায় কি আমার ফাঁকা না এটার ভিতরে?
হ্যাঁ তার মানে সে সেকেন্ড হ্যাঁ ডিসিশনটা কি নিল? আমার পরমাণুর অধিকাংশ জায়গায় কি ফাঁকা, তাই তো? আর হচ্ছে সে লাস্ট ডিসিশন কি নিল? এই যে এখানে যে ডিফ্লেক্ট করতেছে, এই যে ইলেকট্রন গুলো যে একটু আলফা কণাকে নিচের দিকে টানলো, তাহলে সে তখন কি বলার চেষ্টা করলো? যে হচ্ছে ইলেকট্রন গুলা কি পরমাণুকে কেন্দ্র করে ঘুরতেছে, তাই না? আর যেটার চার্জ কি নেগেটিভ, তাই তো? তো যার কারণে কি ও একটু নিজের দিকে আকর্ষণ করে তারপর হচ্ছে আবার আলফা কণাগুলো হচ্ছে ভেদ করে চলে গেল। ক্লিয়ার জিনিসটা? রাদারফোর্ড এই জিনিসটা কিভাবে নিল এটা কিন্তু তোমাদের বইয়ে নাই, ম্যাক্সিমাম জায়গায় তোমাকে পড়াবেও না। তো এটা কিন্তু তোমার লাগবে না যে এটা কিভাবে আসলো, বাট আমি হচ্ছে তোমাদেরকে একটু এক্সপ্লেন করার ট্রাই করলাম আর কি, যে অ্যাকচুয়ালি বিষয়টা কিভাবে আসলো। মজার না বিষয়টা? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, স্যার। তো এখন কি তোমরা ভুলবা এটা, যে এটা কিভাবে কি হইলো? না স্যার। না স্যার। বাট মুখস্থ করলে তো ভুলে যাওয়ার কথা, তাই না? আমি তো ভুলে যেতাম। তো এখন তাহলে আমি তাহলে বিষয়টা লিখলাম না, ঠিক আছে, যে হচ্ছে রাদারফোর্ড অ্যাকচুয়ালি কি কি বলছে। ওটা তো তোমাদের বইয়ে দেওয়া আছে, তোমরা সেখান থেকে একবার পড়ে নিও। তাহলে আমি হচ্ছে একবার বলে দিচ্ছি যে সে কি কি বলছে। সে প্রথমে তাহলে এক নম্বরে কি বলছে? পরমাণুর একটি কেন্দ্র আছে, এই কেন্দ্রের নাম নিউক্লিয়াস। তারপর কি নিউক্লিয়াসের ভেতরে প্রোটন এবং নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন অবস্থান করে। যেহেতু আপেক্ষিকভাবে ইলেকট্রনের ভর শূন্য ধরা হয়, কাজেই নিউক্লিয়াসের ভিতরে অবস্থিত প্রোটন এবং নিউট্রনের ভরই পরমাণুর ভর হিসেবে বিবেচনা করা হয়। এটাই তো আমি এতক্ষণ ধরে বললাম, তাই না? আমরা আগেও তো হ্যাঁ স্যার। গত ক্লাস থেকে তো এটাই পড়তেছি। আচ্ছা, তো সেকেন্ড সে কি বললো? সেকেন্ডে সে বললো হচ্ছে নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র এবং পরমাণুর বেশিরভাগ জায়গায় হচ্ছে ফাঁকা, তাই তো? এটাও আমরা জানি। আচ্ছা, এখন তিন নাম্বারে যে বিষয়টা সেটা হচ্ছে একটু নতুন, যদিও আমি মনে হয় গত ক্লাসে একবার বলছিলাম। তো এখন তোমরা তো সবাই সৌরজগৎটা তো কেমনে কাজ করতেছে এটা তো তোমরা জানো, তাই না? এখানে আছে হ্যাঁ সূর্য, সান, সেটাকে কেন্দ্র করে কি ঘুরতেছে? প্রথমে বুধ ঘুরতেছে, তারপর হচ্ছে আমার শুক্র ঘুরতেছে, এরপর আমার পৃথিবী ঘুরতেছে, তারপর মঙ্গল ঘুরতেছে, এমনি আরো আটটা ঘুরতেছে না ওই সূর্যটাকে কেন্দ্র করে? হ্যাঁ স্যার। তাইলে এখানেও আমার কি হচ্ছে? এই যে আমার যে কক্ষপথে যে এই যে ইলেকট্রন গুলো যে ঘুরতেছে, সেটা কারে কেন্দ্র করে ঘুরতেছে? এই যে নিউক্লিয়াসটাকে না, মাঝে যে হ্যাঁ নিউক্লিয়াসটা আছে। তাহলে এটাকে কি আমরা একটা সৌরজগতের একটা মডেল টাইপের বলতে পারি, যে এটা অ্যাকচুয়ালি সৌরজগতের মতো ঘুরতেছে, যে মাঝে আমার নিউক্লিয়াস আছে আর চারপাশ দিয়ে হচ্ছে আমার ইলেকট্রন ঘুরতেছে, ইলেকট্রন গুলো তাহলে মানে একটা সৌরজগতের মডেল টাইপের। হ্যাঁ কিন্তু মানে সৌরজগতে তো কোনো পাওয়ার থাকে না, এখানে তো ইলেকট্রনের আধান আছে মানে মাইনাস। আচ্ছা, সেটাতে আমরা যাব। সেটা কি এই মডেলের সীমাবদ্ধতা। তো এটা তো সে বলছে, এটা তো আমি বানাই বলতেছি না, তাই না? তো সে যেহেতু এটা বলছে, তো তাহলে প্রথমে তো আমাকে তার কথাটা শুনতে হবে। তাহলে এরপর আমি তার কি কি ভুল আছে সেটা আমরা ধরতে পারবো। তাহলে সে হচ্ছে বিষয়টাকে এভাবে বোঝানোর ট্রাই করছে যে দেখো এটা তো সৌরজগতের মতো। তাহলে সে কি বলছে তিন নাম্বারে? তিন নাম্বারে বলছে যে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে যেমন গ্রহগুলা ঘুরে, তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন গুলা ঘুরছে, তাই তো? সে হচ্ছে আর কি হ্যাঁ বিষয়টা এক্সপ্লেন করার ট্রাই করছে। তো এখন সে হচ্ছে যে বিষয়টা ভুল করছে, যে আমার পৃথিবীর কিন্তু কোনো আধান নাই, শুক্র গ্রহের কোনো আধান নাই, বুধ গ্রহের কোনো আধান নাই, মঙ্গলের কোনো আধান নাই, সূর্যেরও কোনো আধান নাই। বাট আমার এগুলোর তো পজিটিভ আর নেগেটিভ আছে, তাই না? আমার নিউক্লিয়াস কি পজিটিভ, কারণ এখানে প্রোটন আছে প্লাস, এগুলা কি নেগেটিভ, তাই না? তো এখানে সে একটা ভুল করে ফেলছে হালকা। তো সেটা আমরা সীমাবদ্ধতার মধ্যে পড়বো। সীমাবদ্ধতাও কিন্তু অনেক সময় চায় আর কি, পরীক্ষাতে লিখতে দিতে চায়। আর হচ্ছে লাস্টে যেটা বলছে, যে হচ্ছে ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রন এক ধরনের আকর্ষণ অনুভব করে। এই আকর্ষণ বল কেন্দ্রমুখী এবং এই কেন্দ্রমুখী বলের কারণে আহ পৃথিবীর কি বলছে? আচ্ছা, আকর্ষণ বলের কারণে পৃথিবী যেরকম সূর্যের চারদিকে ঘুরে, ইলেকট্রন সেরকম নিউক্লিয়াসের চারদিকে ঘুরে। তো পৃথিবীর তো একটা আকর্ষণ আছে সূর্যের প্রতি, তাই না? তাই তো সে ঘুরে, তাই তো? হ্যাঁ আচ্ছা, তো তাহলে এখন এই যে তোমার হচ্ছে আহ নিউক্লিয়াসটা যে আছে, ইলেকট্রনটা কি এমনি এমনি ঘুরতেছে? না না, আকর্ষণ আছে। না। একটা আকর্ষণ আছে, তাই না? তার মানে একটা কি, এখন ধরো যে এই ধরো কথার কথা, ঠিক আছে, তোমাদেরকে বোঝানোর জন্য, ধরো এটা একটা মেয়ে, ধরো নিউক্লিয়াসটা ধরো একটা মেয়ে, ঠিক আছে? এখন ম্যাক্সিমাম ছেলে কি করে?
এমন আছে না অনেকগুলা ছেলে একটা মেয়ের পিছনে ঘুরে, তো তার ওই মেয়েটার প্রতি কি ওই ছেলেটার একটা আকর্ষণ আছে না, সে আকর্ষণের জন্যই তো সে ঘুরে, তাই তো? তার মানে এখানে অবশ্যই একটা আকর্ষণ আছে, যার কারণে সে ঘুরতেছে। ঠিক আছে, সে হচ্ছে তার মডেলে এই চারটা জিনিস বলছে যেটা কিনা তোমার বইয়ে দেওয়া আছে। ক্লিয়ার? কোনো কোয়েশ্চেন আসছে? না। Yes, sir. আচ্ছা, তো এরপরে যে জিনিসটা আমাকে বলা আছে সেটা হচ্ছে, তো সে তো এটা প্রথমে বলছে, বাট দিনে দিনে তো বিষয়গুলো আরো আপগ্রেড হয়েছে, তাই না? তো আপগ্রেড হওয়ার জন্য কি হয়েছে, তার এই সে যে মডেল দিছে সেই মডেলের কয়েকটা সীমাবদ্ধতাও বের হইছে। বের হয়েছে। একটা সীমাবদ্ধতা তো আমরা তখন ডেসক্রাইব করলামই, তাই না? যেটা কিনা এখানে 2 নম্বরে বলা আছে, যে হচ্ছে এই যে সৌরজগতের সূর্য আর গ্রহগুলো সামগ্রিকভাবে এগুলোর তো কোনো চার্জ নাই, তাই না? বাট নিউক্লিয়াস, তারপর হচ্ছে ইলেকট্রন, এগুলোর তো চার্জ আছে। তাহলে কি হয়েছে বিষয়টা, চার্জহীন সূর্য ও গ্রহগুলোর সাথে চার্জযুক্ত নিউক্লিয়াস এবং ইলেকট্রনের তুলনা করাটা কি ঠিক হয় নাই, তাই না? হ্যাঁ। তাহলে এটা হচ্ছে আমার একটা সীমাবদ্ধতা। 2 নাম্বার সীমাবদ্ধতা যেটা হচ্ছে, সেটা হচ্ছে এই যে আমার নিউক্লিয়াস, তাই তো? এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে আমার ইলেকট্রন গুলো ঘুরছে, তো এই ইলেকট্রন গুলো যে ঘুরছে এটার যে কক্ষপথ, সেটার কোনো মানে সেটা কেমন হবে? এখন এই যে আমি বললাম যে হচ্ছে আহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরছে, বাট কিভাবে ঘুরছে তা বললাম না। এখন আমি বললাম যে আয়তাকারে ঘুরছে, বাট সেটা কি ঘুরছে অ্যাকচুয়ালি? তা তো ঘুরছে না। না, তাই না? ও না। তো বৃত্তাকার বা উপবৃত্তাকার এরকম কোনো কিছুতে একটা ঘুরছে, তার মানে কি সে আমাকে কোনো আকার দেয় নাই, তাই না? কক্ষপথের আকার কি হবে সেই বিষয়ে সে আমাকে কোনো ধারণা দিতে পারে নাই, হ্যাঁ। তাই তো? হ্যাঁ। প্রথম সীমাবদ্ধতা। দ্বিতীয় সীমাবদ্ধতা কি বলছিলাম? চার্জহীন বস্তুর সাথে, চার্জযুক্ত বস্তুর তুলনা করা। ও সরি, বস্তুর তুলনা, এটা ঠিক হয় নাই, তাই তো? 3 নাম্বার কি, সে যে মডেলটা আমাকে দিছে সেই মডেলটা অ্যাকচুয়ালি কি বলতো, সে হাইড্রোজেন পরমাণুর জন্য দিছে, বা তুমি কি বলতে পারো এমন পরমাণুর জন্য দিছে যেটা হচ্ছে আমার একটা মাত্র ইলেকট্রন আছে। তাহলে একটা ইলেকট্রন আমার কার কাছে আছে? হাইড্রোজেনের কাছে না? হাইড্রোজেন। হাইড্রোজেনের কাছে। তাহলে কি শুধু হাইড্রোজেনের জন্যই কি এটা সে দিছে? না। না। আর কি কি না। আছে? এর আরো অনেক কিছু হতে পারে, তাই না? কি হতে পারে? হিলিয়াম প্লাস হইতে পারে। হিলিয়াম প্লাসে কি একটা হ্যাঁ। ইলেকট্রন আছে? লিথিয়াম 2+ হইতে পারে, তাই না? এগুলো থেকে আমার একটা ইলেকট্রন আছে না? অর্থাৎ যেসব পরমাণুতে আমার একটা ইলেকট্রন আছে, শুধুমাত্র সেই পরমাণুর জন্য সে হচ্ছে এই ব্যাখ্যাটা দিছে। বাট অ্যাকচুয়ালি তো এটা হয় না, তাই না? এই যে আমরা যেমন সোডিয়াম যদি নেই, কি হবে? সোডিয়ামের তো আমার 11টা পরমাণু, 11টা ইলেকট্রন আছে, তাই না? তাহলে কি সেটার জন্য আমি তাহলে রাদারফোর্ডের পরমাণু মডেল দিয়ে সোডিয়ামের বিষয়টা আমি ব্যাখ্যা করতে পারবো? না। না, স্যার। তাহলে এটা হচ্ছে তার আরেকটা সীমাবদ্ধতা। পরমাণুতে ইলেকট্রন কিভাবে ঘুরছে এখন, এই যে তোমাদেরকে আমি যেটা পড়াইলাম সেটা হচ্ছে মানে পরীক্ষার খুব কমন একটা কোয়েশ্চেন। তোমাকে কি বলতে পারে? রাদারফোর্ডের এবার পরমাণু আসছিল মডেলটা বলতে পারে, পরীক্ষায়, সিটি সীমাবদ্ধতাও দিতে পরীক্ষায়। পারে। কোনটা আসছে সিটি পরীক্ষায়? বোরের সাফল্য আর রাদারফোর্ডের সীমাবদ্ধতা। আচ্ছা, তাইলে এরপরে তো আমরা বোরে যাব, তাই না? তাইলে বোরের সাফল্য আর রাদারফোর্ডের সীমাবদ্ধতা এটা তাইলে অনেকটা ইন্টারকানেক্টেড, যেটা অলরেডি তোমাদের পরীক্ষার মধ্যে চলেও আসছে।
তাই না? আচ্ছা, এখন হ্যাঁ হচ্ছে স্যার। এখানে তিনটা তো আমি বললাম, আরেকটা বিষয় কিন্তু এখানে আছে, সেটা হচ্ছে ম্যাক্সওয়েলের। ম্যাক্সওয়েল। তাহলে ম্যাক্সওয়েল অ্যাকচুয়ালি কি বলছিল বুঝছো? ম্যাক্সওয়েল বলছিল যে যে এখন ধরো যে তুমি কি বলবো, ধরো যে চাষারা গোল চত্বর, ঠিক আছে, চাষারা গোল চত্বরের চারপাশে তুমি হচ্ছে সেই সকাল থেকে ঘোরা শুরু করছো। তাহলে এখন এটার তো একটা শেষ আছে নাকি? তুমি কি মানে দিন রাত 24 ঘন্টা এর চেয়ে বেশি তুমি কি ঘুরতেই পারবা? কখনো না কখনো তো তোমাকে থেমে যেতে হবে, তাই না? কারণ কি তোমার শক্তি তো তখন শেষ হয়ে যাবে, তাই তো? হ্যাঁ। হ্যাঁ তাইলে এখন এই যে আমার যে হচ্ছে এই যে কক্ষপথ গুলা যে আছে, দাঁড়াও, তাহলে এখন কি কক্ষপথে আমার তো ইলেকট্রন গুলা ঘুরছে, তাই না? তো এখন আমি যদি বলি যে হ্যাঁ, সে তো এমনি ঘুরতেই আছে ঘুরতেই আছে, বাট এটা কি কখনো সম্ভব? এটার কি একটা শেষ আছে না? হ্যাঁ। আনলিমিটেড শক্তি তো আর ওর কাছে নাই, তাই না? না। না। তাহলে কি হওয়ার কথা? ইলেকট্রন ঘুরতে ঘুরতে, এই যে ইলেকট্রন যে ঘুরতেছে, এই যে একটা ইলেকট্রন ও যে এটার পিছে ঘুরতেছে, তাহলে ওর কি একসময় এটা ঘুরতে 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 যে কক্ষপথ শেষ হইতে 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 তারপর হচ্ছে ওর কি এখানে নিউক্লিয়াসে এসে পড়ে যাওয়ার কথা না? তুমি কি একসময় ঘুরতে ঘুরতে হ্যাঁ, মাথা ঘুরায় পড়ে যাবা না? তাহলে এটা কি কখনো সম্ভব যে ও ঘুরতেই আছে এটার এটার চারপাশে? তো এটাই হচ্ছে ম্যাক্সওয়েল বলছিল। ম্যাক্সওয়েল তাহলে কি বলছিল যে ইলেকট্রন মানে ম্যাক্সওয়েলের যে কথাটা ছিল যে এটা তো এভাবে কখনো সম্ভব না, বোর যেভাবে রাদারফোর্ড যেভাবে বলছে, তাই না? তাহলে ম্যাক্সওয়েল বলছিল যে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণনের সময় ক্রমাগত শক্তি হারাতে থাকবে। রাদারফোর্ড যে মডেল দিচ্ছে তাই তো শক্তি হারাতে হারাতে একসময় সে নিউক্লিয়াসে পড়ে যাবে। বাট এটা তো আমরা প্রকৃতিতে দেখি না, তাই না? সেটা যদি হইতো তাহলে তো আমার কোনো পদার্থই তো আর টিকে থাকতো না, তাই না? সবই তো একসময় বিলুপ্ত শেষ হয়ে হয়ে যেত, যাবে। বিলুপ্ত হয়ে যেত সবসময় একটা নির্দিষ্ট সময় পরে, তাই না? তাহলে এই হ্যাঁ জিনিসটা যেহেতু হচ্ছে না, তাহলে তো বিষয়টা এরকম না অ্যাকচুয়ালি। তার স্যার মানে তো তাহলে কি দুইজনেরটাই ভুল? না, দুইজনেরটা তো ভুল না। ম্যাক্সওয়েলের বিষয়টা ঠিক আছে, বাট অ্যাকচুয়ালি রাদারফোর্ড যেভাবে বলছে, আহ আচ্ছা, তো রাদারফোর্ড যেভাবে বলছে সেভাবে অ্যাকচুয়ালি ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে ঘুরে না। তো রাদারফোর্ড তো হচ্ছে তোমার রাদারফোর্ড কি বলছে? রাদারফোর্ড বলছে যে ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে ঘুরে, কিন্তু কিভাবে ঘুরে তা কিন্তু বলে নাই। তো ইলেকট্রন গুলো অ্যাকচুয়ালি কি হয়? ইলেকট্রন গুলো কিন্তু কয়েকটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরে, তাই না? এই ধরো কক্ষপথ নাম্বার 1, কক্ষপথ নাম্বার 2, তাই তো? এখানে ঘুরতেছে এখানে ঘুরতেছে, তাই না? হ্যাঁ তো অ্যাকচুয়ালি বিষয়টা কি, সে যখন নির্দিষ্ট কক্ষপথে যখন ঘুরে, তখন এই যে এই প্লাস আর মাইনাস, অর্থাৎ কি প্রোটন আর ইলেকট্রনের মধ্যে যে আকর্ষণ, আকর্ষণটা কি একটা শক্তি না? তো সে যখন এই কক্ষপথে যখন ঘুরতেছে, তখন এই আকর্ষণ শক্তিটা অ্যাকচুয়ালি শেষ হয় না। সে এই আকর্ষণ শক্তির জন্য ক্রমাগত ওই কক্ষপথ জুড়ে সে ঘুরতেই থাকে। বাট সে যদি কখনো কক্ষপথ ছাড়া, কক্ষপথ থেকে মানে কক্ষপথ ছাড়া যদি সেভাবে যদি ঘুরে মাঝের কোনো জায়গা দিয়ে নির্দিষ্ট কক্ষপথ ছাড়া, তাহলে কিন্তু সে একসময় পড়ে যেত। তার মানে কি, তার মানে কিন্তু ম্যাক্সওয়েলের জিনিসটা কিন্তু ভুল না। বাট ইলেকট্রন অ্যাকচুয়ালি ওইভাবে ঘুরে না, ও কি করে একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরে, যেই জিনিসটা আমাকে রাদারফোর্ড কিন্তু বলে নাই, তাই না? তো এদিক দিয়েও রাদারফোর্ড একটা ভুল করে ফেলছে, তাই তো? কোশ্চেন আছে কোনো? স্যার রাদারফোর্ড আর ম্যাক্সওয়েল দুইজনই তো বলে নেই যে কক্ষপথে ঘুরে। না, ম্যাক্সওয়েল কিন্তু কি বলে, বোর কিন্তু বলছে কক্ষপথে হ্যাঁ, ঘোরার কথা। বোর বলছে কিন্তু ম্যাক্সওয়েল তো বলেনি। না, ম্যাক্সওয়েল তো এটা নিয়ে কোনো কথাই বলে নাই। ম্যাক্সওয়েল কি বলছে, ধরো নিউটন তোমাকে কি বলছে? ফিজিক্সে তুমি যখন গতি পড়ছো কি বলছে? নিউটন বলছে না যে হচ্ছে কোনো বস্তু যদি চলতেই থাকে, প্রথম সূত্রেই কি বলা, যে কোনো বস্তু যদি স্থির থাকে তাহলে সে সারা জীবন স্থিরই থেকে যাবে, আর কোনো বস্তু যদি চলতে থাকে তাহলে সে আজীবন চলতেই থাকবে। তো এটা কি হয় কখনো? আজীবন কি তুমি চলতে দেখো? না। না। তাহলে একটা ওরা তো কোনো না কোনো একটা শক্তিটা হ্রাস বাধা, পায় এর জন্য চলতে কোনো না পারে। কোনো একটা বাধার কারণে তো আমার সেটা সেটা তো বন্ধ হয়ে যায়, তাই না? হ্যাঁ তো ম্যাক্সওয়েল কিন্তু তোমাকে এটা নিয়ে কোনো কথাই বলে নাই। ম্যাক্সওয়েল কিন্তু তার এই পরমাণু নিয়ে কিন্তু সে কোনো কথা বলে নাই। তার যে লটা ছিল সেটা কিন্তু ইন জেনারেল ছিল।
ধর একটা গাড়ির কথাই তুমি বলতে পারো, এটা তো এভাবে কেউ ঘুরতে পারে না, তাই না? হয় তাকে ক্রমাগত শক্তি দেওয়া লাগবে ঘোরার জন্য, আর না হলে সে একসময় ঘুরতে ঘুরতে সে থেমে যাবে, তাই না? সে কিন্তু এটা পরমাণু নিয়ে বলে নাই, বাট রাদারফোর্ড যেহেতু এখানে কক্ষপথের কথাটা যেহেতু রাদারফোর্ড বলে নাই, যার কারণে কি হয়েছে, সেটা তো তাহলে ম্যাক্সওয়েলের বিষয়টাই হয়ে গেল যে সে তো তাহলে ঘুরতে ঘুরতে একসময় পড়ে যাবে। বাট বোর এসে কি বলছে, বোর এসে বলছে একটা কক্ষপথে ঘুরে, যেখানে কি হয়, ওই আকর্ষণ শক্তির জন্য সে হচ্ছে শক্তি হারায় না, ক্রমাগত ঘুরতেই থাকে, তো যার কারণে আমার মডেলটা তখন স্টেবলও থাকে। বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ আর কোনো স্যার। কোয়েশ্চেন আছে কারোর? কোথাও বুঝতে কোনো প্রবলেম আছে থাকলে বলতে পারো। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের রাদারফোর্ডের পরমাণুর মডেল। তাহলে এগুলা কি, এগুলা কিন্তু বই থেকে, আমি তো তোমাকে বুঝাই দিলাম বিষয়টা, তাই না? আমি কিন্তু লেখে লেখে আর দেখাই নাই, বই এগুলো আছে না সীমাবদ্ধতার, আর ওই যে মডেলের যে ডেসক্রিপশন, এটা তাহলে তোমরা পড়বা। আর ওই যে ম্যাথ গুলা যেগুলা দিছে ওগুলা একটু দেখবা, এগুলো একটু প্র্যাকটিস করবা, ঠিক আছে? পরের দিন তাহলে আমরা বোর্ড থেকে শুরু করব, ঠিক আছে? আজকের ক্লাস আচ্ছা তাহলে এই স্যার। পর্যন্তই। আচ্ছা।